রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় চলমান গণহত্যা ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোকে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেওয়ার অঙ্গীকার করল হামাস। ইসরায়েলের সেনাঘাঁটিতে ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। বাংলাদেশে জনমানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি মেনে নিল সুপ্রিম কোর্ট, তবে একাধিক মামলা চলমান থাকায় আবার পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়নি আদালত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, যেসব দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও ভয়াবহ অপরাধযজ্ঞে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, সেসব দেশকে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে। তিনি রোববার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় পাশবিক যুদ্ধ অপরাধ করে যাচ্ছে এবং নিরীহ ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরাচ্ছে, যাদের একটি বড় অংশ নিরপরাধ শিশু। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের অতি পরিচিত পৃষ্ঠপোষকরা মানবাধিকার রক্ষার যে মুখোশ পরে থাকে তার স্বরূপ গাজা যুদ্ধে উন্মোচিত হয়ে গেছে এবং এসব সমর্থককে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা আগ্রাসনের ৯ মাস পেরিয়ে যাওয়ার পরও এখনও ইহুদিবাদী ইসরায়েলের সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা জানান। তিনি বলেন, ৯ মাস পর এখনও আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনারা মারা পড়ছে, তাদের ট্যাঙ্ক সহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে। আবু ওবায়দা বলেন, গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সে অংশেই বেদনাদায়ক হামলার শিকার হচ্ছে। হামাসের সামরিক মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে ইনশাআল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল জারমাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে রোববার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘাঁটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর ও এয়ার অপারেশনস ডিরেক্টরেটে কাতিউষা রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। নিক্ষিপ্ত সমরাস্ত্রগুলো লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো। এদিকে ইসরায়েলের বারাকাত রিশা সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা জমায়েতকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ কৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গাজায় ফিলিস্তিনিদেরকে প্রতিশোধপরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি। রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের মোকাবেলায় ইয়েমেনের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভূয়সী
প্রশংসা করেন। আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলকে তিনি শয়তানের ত্রিভুজ বলে অভিহিত করেন। ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে হুথি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে ওই সাগর ছেড়ে পালিয়ে গেছে। মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে গতকাল কথা বলেছি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কথা বলেছেন। তিনি আরও বলেন, সরকার 2018 সালে পরিপত্র জারি করে সব কোটা বিলুপ্ত করে। এরপর 7 জন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে আপিল করেন। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা মনে করি উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের স্নাতক স্তরে ডাক্তারের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তবে পুনরায় নিট চেয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সোমবার পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশ দেননি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। আজ শীর্ষ আদালত নতুন করে নিট করানোর নির্দেশ না দিলেও ইঙ্গিত দিয়েছে যে অসৎ উপায় অবলম্বন করে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ফের পরীক্ষা নেওয়া হতে পারে। এরই মধ্যে নিট দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কাছে বুধবারের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করার আর্জি জানালে আদালত তা মঞ্জুর করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তুফান আল মোদাম্মের বা ধ্বংসের বন্যা নামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সামুদ্রিক ড্রোন উন্মোচন করেছে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার মাধ্যমে ওই ড্রোনটি উন্মোচন করা হয়। গত 23 জুন লোহিত সাগরে ইসরায়েলগামী ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর জাহাজে অভিযান চালায় এই সামুদ্রিক ড্রোনটি। গতকাল ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে 1000 থেকে 1500 কেজি ওয়ারহেড বহনে সক্ষম তুফান আল মোদাব্বের নামের মনুষ্যবিহীন যানটি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালনা করা যায়। ঘণ্টায় 45 নটিক্যাল মাইল গতিসম্পন্ন সামুদ্রিক যানটি বড় ধরনের একটি জাহাজকে নিমিষেই ধ্বংস করতে সম্ভব। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিড বোটের মতো দেখতে তুফান আল মোদাম্মের যানটি একটি জাহাজে স্পর্শ করা মাত্রই তাতে আগুন ধরে যায়। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানে আটক ইহুদিবাদী পণবন্দীদের মুক্ত করে নেয়ার দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে। রোববার অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজধানী তেল আবিবের একটি প্রধান হাইওয়ে বন্ধ করে দেয়। তারা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার উৎখাতের
দাবি জানায়। বার্তা সংস্থা ইন্না জানিয়েছে, তেল আবিবের বিক্ষোভকারীরা রোববার নগরের আয়ালুন হাইওয়ে বন্ধ করে দেয়। মহাসড়কটি তেল আবিবের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের সংযোগ স্থাপন করেছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তেজনাকর স্লোগান দেয়। এর আগে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করে ইহুদিবাদী প্রতিবাদকারীরা। তারা নেতানিয়াহু মন্ত্রিসভার পতন ঘটিয়ে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি ভবনে বিমান হামলা চালিয়ে একজন সিনিয়র মন্ত্রীকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, ওই বিমান হামলায় আরও 3 ব্যক্তি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গাজার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এহাব আল গ্লুসেইন রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় শাহাদাত বরণ করেছেন। 45 বছর বয়সী গ্লুসেইন 2020 সাল থেকে গাজার শ্রম বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এতে বলা হয়, গ্লুসেইনের সঙ্গে আরও কয়েকজন মানুষ শহীদ হয়েছেন, যারা ইসরায়েলের 275 দিনের আগ্রাসনের মুখে অটল ও অবিচল থেকে দখলদারদের সব রকম অত্যাচার সহ্য করে টিকে আছেন। হামাসের বিবৃতিতে নিহত উপমন্ত্রীর কথা উল্লেখ করে বলা হয়, গাজায় গত 9 মাসের ইসরায়েলি নির্বিচার হামলায় গ্লুসেইনের স্ত্রী ও কয়েকজন কন্যা শহীদ হয়েছেন। দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাজা গুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি ওই মহড়াকে উস্কানি হিসেবে উল্লেখ করে এর জন্য কঠোর পরিণতিরও হুঁশিয়ারি দিয়েছে। দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে জানিয়েছিল, দেশটি উত্তর কোরিয়ার সীমান্তে তাজা গুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে। 2 কোরিয়ার মধ্যে উত্তেজনার প্রশমনের জন্য পিয়ংইয়ং ও সিউল 2018 সালে যে সামরিক চুক্তি সই হয়েছিল সেটি স্থগিত রেখে মহড়াটি চালায় দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার ওই মহড়া ক্ষমার অযোগ্য উস্কানি। ইয়োজেং বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়াল সেদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য এই মহড়া শুরু করেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউএনকে ইমপিচ করার জন্য 10 লাখেরও বেশি স্বাক্ষরদাতা আবেদন জানিয়েছেন। নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয়ে 2024 সালের র্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলোর প্রথম স্থানে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ওই র্যাঙ্কিংয়ে বিশ্বের 72টি দেশের 1506টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ইরানের রয়েছে 46টি বিশ্ববিদ্যালয়। লাইডেনের চলতি বছরের র্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলোর 146টি বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে। র্যাঙ্কিংয়ে তুরস্ক 40টি, সৌদি আরব 16টি, মিশর 15টি এবং পাকিস্তান 13টি বিশ্ববিদ্যালয় নিয়ে যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।